সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর গোটা পৃথিবীতে ইকোনমিক্যাল একটা বিশাল বড় ক্রাইসিস নেমে এসেছিল। কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মিত্র শক্তি অক্ষ শক্তিকে হারিয়ে জিতে গেলেও তাদের এই লড়াইয়ের ক্ষেত্রে, মিত্র শক্তির লড়াইয়ের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ইনভেস্ট করে ফেলেছিল নিজেদের ডিফেন্সে, এবং এই লড়াই জেতার জন্য তারা সর্বস্ব দিয়ে তারা জিতে গেলেও তারা বুঝতে পেরেছিল যে এখন তারা ইকোনমিক্যালি পর্যুদস্ত। আর যারা অক্ষ শক্তির দেশগুলো ছিল সেগুলো তো ডেমোলিশড হয়ে গেছিলো প্রায় ইকোনমিক্যালি সমস্ত দিক থেকে। তো এই রকম পরিস্থিতিতে যে জেতা দেশ, বড় বড় দেশগুলো বুঝতে পারলো যে তারা যে মাল প্রডিউস করছে সেটা নিজের কান্ট্রিতেই রেখে কখনো বড় হওয়া যায় না। তাকে যদি নিজের আর্নিং বাড়াতে হয় তবে অন্য কান্ট্রিতে সেই মাল এক্সপোর্ট করতে হবে, আর সেই এক্সপোর্ট তখনই সম্ভব যদি অন্য কান্ট্রিতে প্রপার মার্কেট থাকে বা অন্য কান্ট্রির মানুষদের ক্রয় ক্ষমতা থাকে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে অক্ষশক্তির যে বড় বড় দেশগুলো, যেগুলো একসময় বড় মার্কেট ছিল, সেইগুলো কি আজ ক্রয় ক্ষমতা তাদের মধ্যে ছিল না। তাই জন্য বড় বড় কান্ট্রিগুলো ঠিক করলো যে এখন এই হোল থেকে গোটা পৃথিবীকে বের করতে, গোটা পৃথিবীর মার্কেটকে চাঙ্গা করতে সমস্ত দেশের মধ্যে একটা ইকোনমিক কোঅপারেশন দরকার। এতে প্রত্যেকটা দেশের ইকোনমি চাঙ্গাও হবে, প্লাস বড় বড় দেশগুলো সমস্ত দেশে নিজের এক্সপোর্ট করতে পারবে, অর্থাৎ নিজের প্রোডাকশনের বাজার তৈরি করতে পারবে। এই ইকোনমিক কোঅপারেশনের জন্য বড় বড় দেশ, মেনলি ইউএসএ এবং ইউকে, এবং তাদের কথা মতো আরও 42টা অর্থাৎ মোট 44টা দেশ একত্রিত হয়ে কোথায় একত্রিত হলো? বেটন উডে দিয়ে বেটন উড কনফারেন্স করলো। দেখে নি কি বললাম তাহলে ফার্স্ট আমি বললাম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর কি হলো? ইকোনমিক ক্রাইসিস। এই ইকোনমিক ক্রাইসিস থেকে নিজেদের বের করার জন্য কি করলো? কি দরকার? ইকোনমিক কোলাবোরেশন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। এখানে শর্টে লিখছি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। ইকোনমিক কোলাবোরেশন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড দরকার, যাতে গোটা বিশ্বের অর্থনীতি বা বিশ্বের মার্কেট চাঙ্গা হয়। এটার জন্য ইনিশিয়েট কে নিল ইউএসএ, ইউকে, এবং তাদের ডাকা 42 কান্ট্রি, তার মানে টোটাল কত? 44 কান্ট্রিজ একসাথে জড়ো হলো। কোথায় জড়ো হলো? ব্রেটন উড কনফারেন্স। ব্রেটন উড কনফারেন্সে এই 44টা দেশ একত্রিত হলো। ব্রেটন উড কোথায়? নিউ হেমিস্ফিয়ার, ইউএসএ। নিউ হেমিস্ফিয়ারে ইউএসএ কবে একত্রিত হলো? জুলাই 1944-এ একত্রিত হলো। এবং এখান থেকে তারা ঠিক করলো গোটা ওয়ার্ল্ডের জন্য নিউ মনিটারি পলিসি তারা ঠিক করলো। তো এই নিউ মনিটারি পলিসিতে গোটা দেশ আর গোটা পৃথিবীর আর্থিক সামঞ্জস্য, গোটা পৃথিবীর মধ্যে ফিনান্সিয়াল সম্পর্ক তৈরি করাই ছিল এই ব্রেটন উড কনফারেন্সের লক্ষ্য। এবং এই গোটা পৃথিবীর মধ্যে যেন আর্থিক সম্পর্ক বা ইকোনমিক কোলাবোরেশন বজায় থাকে, তার জন্য গোটা পৃথিবীর ইকোনমিক কোলাবোরেশনকে দেখার জন্য ব্রেটন উড কনফারেন্সে দুটো সংস্থা তৈরির কথা হলো, যেটা আমাদের আজকের পড়ার বিষয়, দ্য ব্রেটন উড টুইন, অর্থাৎ ব্রেটন উড কনফারেন্সের থেকে পাওয়া দুটো যমজ বাচ্চা। সেটা হচ্ছে একটা আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। পরিষ্কার? তাহলে আমাদের আজকের
এখানে কি আমি তাহলে এখানে একটু লিখেই দিই, এই নিউ মনিটারি পলিসিকে পর্যালোচনা করবে বা এই ইকোনমিক কোলাবোরেশনটাকে দেখবে, তার জন্য দুটো সংস্থা তৈরি হলো। তোমরা এখানেই লিখে নেবে, আমি এখানে লিখছি জায়গা নেই বলে। কি কি? একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, আর একটা হচ্ছে IMF। এই দুটোকে একসাথে কি বলা হয় আমি বলেই দিলাম, ব্রেটন উড টুইন। টুইন দুটোরই বাড়ি এক জায়গায়, মানে হেডকোয়ার্টার একই জায়গায়, ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। এবার আমরা ডিটেলসে ঢুকি। আমাদের প্রথম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর ইকোনমিক কোলাবোরেশন, প্রথম বলা ঠিক না, সব থেকে বড় এবং সব থেকে পাওয়ারফুল অর্গানাইজেশন, সেটা হচ্ছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। চলে আসছি আমরা IMF নিয়ে। খুব ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা জিনিস পজ করে করে নিজের মতো করে লিখে নেবে। IMF, আমরা ডিটেলসে ঢুকছি। IMF ফার্স্ট, IMF সম্পর্কে এমনি একটু জেনে নিই। কেম আপ কবে এসছিল? হ্যাঁ, কেম আপ 1944, ওই যে বেটন উড কনফারেন্স, জুলাই 1944-এ, এটাও 1944-এই এলো। কিন্তু স্টার্ট কাজ কবে হলো? স্টার্ট বাই ফোর্সড, কবে থেকে কাজ শুরু করলো? 27 ডিসেম্বর 1945। খেয়াল রাখতে হবে, এই যে 27 ডিসেম্বর 1945, এটা 29 কান্ট্রিকে নিয়ে শুরু হয়েছিল, এবং ব্রিটিশদের দৌলতে ইন্ডিয়া কিন্তু এই 29টা কান্ট্রির মধ্যে ছিল। মানে এই 29টা IMF-এর ফাউন্ডার মেম্বার হিসেবে ইন্ডিয়া ছিল। এটা কিন্তু আমাদের কাছে একটা ভালো ব্যাপার, গর্বের ব্যাপার। এবার আমরা চলে যাই ধীরে ধীরে IMF-এর ডিটেলসে। ফার্স্টেই IMF কেন তৈরি হয়েছিল সেটা জেনে নিই। আমরা জেনেই নিয়েছি ইকোনমিক কোলাবোরেশনের জন্য, এটা তো মোদ্দা কথা। এছাড়াও IMF-এর মানে কাজ, IMF কিসের লক্ষ্যে তৈরি হয়েছে, এম হিসেবে বা IMF-এর ফাংশন হিসেবে 4টে জিনিসকে স্থির করা হয়েছিল। কি কি তা দেখে নিই। আমরা এটা মুছলাম, আমরা চলে যাচ্ছি IMF-এর ফাংশনে। ফাংশন হিসেবে 4টে জিনিস ঠিক হয়েছে। নাম্বার 1, সেটা তো আমরা জেনেই গেলাম, ইকোনমিক, এটা তো সবার আগে, এতক্ষণ তো এটা নিয়েই বললাম, ইকোনমিক কোঅপারেশন। এবার চলে আসি বাকি 3টে কি কি ছিল। 2 নাম্বার, এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি, মানে একটা দেশের সাথে আরেকটা দেশের কারেন্সির যে ভ্যালুয়েশনের পার্থক্য, মানে এই যে 1 টাকা মানে $1 মানে 72 টাকা এখন আমরা পড়ি, এই এক্সচেঞ্জ রেটে স্টেবিলিটি থাকার জন্য রাখাটা উদ্দেশ্য ছিল। মানে এক্সচেঞ্জ রেট, একটা কারেন্সি আরেকটা কারেন্সিতে যে চেঞ্জ, তাতে স্টেবিলিটি বজায় থাকা, এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি। 3 নাম্বার যেটা ছিল সেটা কি, ফরেন এক্সচেঞ্জ রেস্ট্রিকশন। কোনো ফরেন রেস্ট্রিকশন থাকা যাবে না ফরেন এক্সচেঞ্জে। দেখা গেল জাপান জার্মানি শত্রু আমেরিকা, জার্মানি বলে দিল আমেরিকার ডলার আমাদের এখানে আমাদের দেশে ইউজ করা যাবে না, বা জার্মানির টাকা জাপানের ইয়েন আমেরিকা বলে দিল আমাদের এখানে ইউজ করা যাবে না, এটা না। কোনো কোনো কারেন্সিতে ফরেন এক্সচেঞ্জে যেন কোনো রেস্ট্রিকশন না থাকে কোনো দেশে, সবার টাকা যেন সবাই অ্যাকসেপ্ট করে। সবই দেখো গ্লোবালাইজেশনের ব্যাপার। 4 নাম্বার কি, হেল্প, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, হেল্প দ্য মেম্বার কান্ট্রিজ। এটাই এখন IMF-এর সব থেকে বড় কাজ, হেল্প দ্য মেম্বার কান্ট্রিজ টু মিট ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ পেমেন্ট, যেটাকে BOP বলা হয়, ব্যালেন্স অফ পেমেন্টকে BOPও বলা হয়ে থাকে।
ব্যালেন্স অফ পেমেন্ট কি বা বিওপি কি, এই ভিডিও শেষে আমরা সেটা সম্পর্কে বিস্তারিত জানবো। এখন একটুখানি এখানে কোয়েশ্চেন মার্ক নিজের মাথায় দিয়ে রাখো। ব্যালেন্স অফ পেমেন্ট মিট করতে সাহায্য করে। এই ব্যালেন্স অফ পেমেন্ট কি আমি বলেছি, এটাই আইএমএফ এর মেন কাজ। ব্যালেন্স অফ পেমেন্টটা কি, এটা কিভাবে মিট করা যায়, সেটা আমরা এই ভিডিও শেষে ক্লিয়ার করে নেব। তাহলে মেন ফাংশন আমাদের কি কি হলো? নাম্বার 1 ইকোনমিক কোঅপারেশন, নাম্বার 2 আমরা পড়লাম এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি, ফরেন এক্সচেঞ্জে যেন পৃথিবীর কোনো দেশে কোনো রেস্ট্রিকশন না থাকে। নাম্বার 4 আমরা পড়েছি ব্যালেন্স অফ পেমেন্ট মিট করতে সাহায্য করে শুধুমাত্র মেম্বার কান্ট্রিদের। ব্যালেন্স অফ পেমেন্ট কি এখনও ক্লিয়ার নয়, আমরা ভিডিও শেষে ক্লিয়ার করব। চলে যাচ্ছি আমার পরের যে বিষয়, ফাংশনের পরে আমরা জানবো মেম্বার। খুবই ইম্পর্টেন্ট, আইএমএফ এর মেম্বার কার, মেম্বার কিভাবে হয়। মেম্বার মানে কত দেশ, ওইটা না, ওটা আমরা পড়ছি, কান্ট্রি মেম্বারটা আমরা পড়বো। মেম্বার মানে আমরা বলতে চাইছি আইএমএফ এটা চালাচ্ছে কে। আইএমএফ চালানোর জন্য দু রকমের লোক আছে। কি কি? একটা হচ্ছে বোর্ড অফ গভর্নর্স, বোর্ড অফ গভর্নর্স, আর একটা হচ্ছে বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টরস। ভেরি ইম্পর্টেন্ট স্যার, দুটো কেন? বোর্ড অফ গভর্নর্স, বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টর, দুটো কেন? বোর্ড অফ গভর্নর হচ্ছে হাইয়েস্ট বডি, মানে আইএমএফ এর যত ডিসিশন আছে, দ্য ডিসিশন মেকার, আইএমএফ এর যত ডিসিশন, বড় বড় ব্যাপার সবটাই বোর্ড অফ গভর্নর্সরা দেখে। বোর্ড অফ গভর্নর্স হচ্ছে আইএমএফ এর হাইয়েস্ট, সর্বোচ্চ বডি। তাহলে স্যার বোর্ড অফ গভর্নর্স যদি সর্বোচ্চ বডি হয়, তাহলে বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টরস কি করে? এরা হচ্ছে আইএমএফ এর অফিসিয়াল ওয়ার্ক করার জন্য আছে, মানে এরা হচ্ছে আইএমএফ এর ডে টু ডে অ্যাক্টিভিটিগুলো করে, মানে বিভিন্ন অফিসিয়াল কাজ এইগুলো পরিচালনা করার জন্য বোর্ড অফ, এদের কিন্তু কোনো ডিসিশন মেকিং ক্ষমতা নেই। বোর্ড অফ গভর্নর্স ডিসিশন দেবে, এরা সেই অনুযায়ী বিভিন্ন ডে টু ডে অ্যাক্টিভিটিগুলো ফুলফিল করবে। বোর্ড অফ গভর্নর্সের মেম্বার কারা হয়? প্রতিটা দেশ, আইএমএফে আজকের ডেটে 189খানা দেশ আছে, 189 কান্ট্রি। এই প্রতিটা কান্ট্রি থেকে একজন গভর্নর আর একজন অল্টারনেটিভ গভর্নর থাকে, নিয়ে তৈরি আমাদের বোর্ড অফ গভর্নর্স। প্রতিটা দেশ থেকে একজন গভর্নর, একজন অল্টারনেটিভ গভর্নর, মানে প্রতিটা দেশ থেকে দুজন করে, 189টা দেশ থেকে 189 ইন্টু 2 এতজন মিলে তৈরি আমার বোর্ড অফ গভর্নর, দ্য হাইয়েস্ট ডিসিশন মেকিং বডি অফ আইএমএফ। আমাদের দেশে আমাদের গভর্নর, ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়াতে গভর্নর হচ্ছে আমাদের ফিনান্স মিনিস্টার। যেই ফিনান্স মিনিস্টার হয় সেই গভর্নর হয়, আর অল্টারনেটিভ গভর্নর হচ্ছে আরবিআই হেড, মানে আরবিআই এর যে গভর্নর হয় তিনি হন অল্টারনেটিভ গভর্নর। এটা আমাদের দেশের নিয়ম, বিভিন্ন দেশে বিভিন্ন রকমভাবে সেটা ঠিক হয়, সাধারণত এটাই সবাই করে। অ্যাপেক্স ব্যাংকের হেড হয় অল্টারনেটিভ গভর্নর, আর ফিনান্স মিনিস্টার হয় মেন গভর্নর, আর আমাদের দেশেও তাই। তাহলে পরিষ্কার, বোর্ড অফ গভর্নর দ্য ডিসিশন মেকিং বডি, হাইয়েস্ট বডি। এছাড়া কি এদের কথা মতো কাজ, ডে টু ডে অ্যাক্টিভিটি ফুলফিল করার জন্য কে থাকে? বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টরস। এই এক্সিকিউটিভ ডিরেক্টরসে একজন চেয়ারম্যান আর তার সঙ্গে 23 মেম্বার্স থাকে, অর্থাৎ এই এক্সিকিউটিভ ডিরেক্টর হচ্ছে 24 মেম্বার বডি, 24 জনের বডি। বুঝতেই পারছো, দেশ টোটাল 189টা, আমি যে ভিডিও করছি সেই ডেটে দেশ টোটাল 189টা, এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছে 24 জন। তার মানে প্রতিটা দেশ থেকে একজন মেম্বার থাকা কখনোই সম্ভব নয়, প্রতিটা দেশ থেকে, তাহলে কিন্তু একজন মেম্বার নেই।
তার মানে অনেকগুলো 3, 4, 5টা দেশ থেকে এক একজন, কারণ 189টা দেশে 24 জন। তো খেয়াল রাখতে হবে এই 24 জন কে হবে এটা ঠিক করে এই 189টা দেশ, মেম্বার কান্ট্রিরা মিলে ঠিক করে এই 24 জন কে হবে। এই 24 জনকে এরা নিয়োগ করে নিজেদের মধ্যে ঠিক করে। ইন্ডিয়ার ক্ষেত্রে নিশ্চয়ই ইন্ডিয়ার থেকে একজন থাকবে না, 4-5টা দেশ থেকে একজন, কারণ 189 থেকে 24। ইন্ডিয়ার ক্ষেত্রে মোট 4খানা দেশ নিয়ে একজন এই এক্সিকিউটিভ ডিরেক্টর হয়। কে কে কোন 4টে দেশ নিয়ে? ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান। এই 4টা দেশে একজনই এক্সিকিউটিভ, ওয়ান এক্সিকিউটিভ ডিরেক্টর, একজনই এক্সিকিউটিভ ডিরেক্টর হয় এই 4খানা দেশ থেকে। এই এক্সিকিউটিভ ডিরেক্টর যেটা 4টা দেশ থেকে হয় এটা অলওয়েজ ইন্ডিয়ান হয়। স্যার এটা কিরকম হলো? বাকি দেশ কেন হয় না? কারণ ইন্ডিয়ার দাবদাবা, এই 3টে দেশ ইন্ডিয়ার সাথে ধোপে টিকতে পারবে না ইকোনমিতে, সেই সুযোগটা ইন্ডিয়া নিয়েছে। ইন্ডিয়া যেহেতু 4টের মধ্যে বস, তাই সব সময় এই 4টে দেশের যে রিপ্রেজেন্টেটিভ, একজন এক্সিকিউটিভ ডিরেক্টর, সে সবসময় ইন্ডিয়া থেকেই নির্বাচিত হয়। এখন আজকের ডেটে এটা আছে সুবীর গোকরণ, কিন্তু এটা তোমরা লিখবে না, তোমরা তোমাদের ভিডিওর সময় ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স দেখে নেবে যে কে আছে। এরপর আমরা তাহলে আমাদের মেম্বারটা আমরা পরিষ্কার বুঝে গেলাম, একটা বোর্ড অফ গভর্নর্স, একটা এক্সিকিউটিভ ডিরেক্টরের বোর্ড। এবার আমি চলে আসবো আইএমএফ এর নেক্সট বিষয়ে, যে আইএমএফ এর কোনো ডিসিশন হয় কিসের মাধ্যমে। শুধুমাত্র কি মেম্বার কান্ট্রিরা ভোট দেয়? আমি যে বললাম ডিসিশন মেকিং, 189টা মেম্বার কান্ট্রি নিজেদের মধ্যে ভোটাভুটি করে ডিসিশন দেয়। তাহলে আমেরিকার যে ক্ষমতা ডিসিশনের ক্ষেত্রে, আমেরিকার যে পাওয়ার, জিম্বাবুয়েরও কি সেই পাওয়ার? জিম্বাবুয়েও তো মেম্বার কান্ট্রি, আমেরিকাও তো মেম্বার কান্ট্রি না, কখনোই না। ডিসিশন মেকিং ক্ষমতা আইএমএফ এর ক্ষেত্রে নির্ভর করে একটা বিশেষ জিনিসের ওপর, সেটা হচ্ছে কোটা সিস্টেম। QUOTA, কোটা সিস্টেম। কোটা সিস্টেম মানে কি? তুমি যতটা মাল রাখবে তোমার ক্ষমতা ততটা। দেখা গেল গোটা আইএমএফ এর অ্যাসেট বা সম্পত্তির পরিমাণ যদি 100% হয়, তার মধ্যে 17%ই দিয়েছে ইউএসএ। 17% টাকাই আইএমএফ এর ইউএসএ দিয়েছে। তাহলে আর জিম্বাবুয়ে দিয়েছে 0.5%। দেখা গেল তাহলে দুটো দেশের ক্ষমতা, ডিসিশন মেকিং পাওয়ার এক হতে পারে না। তার মানে কোনো একটা ভোট যদি আমেরিকা দেয়, সেটা 17টা ভোটের সমান হবে। 17%, তাই 17টা ভোট। আমেরিকা একটা ভোট দিল মানে ওর ক্ষমতা 17টা ভোটের সমান। আর জিম্বাবুয়ে একটা ভোট দিল মানে ওর ক্ষমতা একটা ভোটও না, 0.5 মানে হাফটা ভোটের সমান। অর্থাৎ তুমি যত বেশি শেয়ার রাখবে তত বেশি তোমার ক্ষমতা। স্যার একটা বিষয় হতে পারে, যেদিন ডিসিশন নেওয়া হচ্ছে তার আগের দিন মনে করো আমি প্রচুর টাকা জমা রেখে শেয়ার বাড়িয়ে নিলাম, তাতে আমার ক্ষমতা বেড়ে গেল না। আইএমএফ 5 বছর অন্তর অন্তর কোটার রিভিউ করে। 5 বছর অন্তর, তুমি আজকে দিলে কালকে ক্ষমতা বেড়ে যাবে এটা নয়। 5 বছর অন্তর অন্তর কোটার রিভিউ করে, এবং 5 বছর পর যে রিভিউ করে সেটা গত 5 বছরে অ্যাভারেজে তুমি কত টাকা রেখেছো তার উপর করে। 5 বছর অন্তর করে বলতে 5 বছর অন্তর যে দিনটায় করবে তার আগের দিন তুমি প্রচুর টাকা রেখে দিলে তাতেও হবে না। যেদিন করে তার আগের 5 বছরের কি অ্যাভারেজ অনুযায়ী করে। তাহলে 5 বছর অন্তর অন্তর অ্যাভারেজ অনুযায়ী, গত 5 বছরের অ্যাভারেজ অনুযায়ী আইএমএফ কোটা রিভিউ করে। এই হলো আইএমএফ এর কোটা সিস্টেম। এটা কিসের ওপর ডিসিশনের জন্য লাগে, কিসের ওপর নির্ভর করে? কোটা ডিপেন্ডস অন কান্ট্রিজ শেয়ারের ওপর নির্ভর করে। যেটা আইএমএফ
প্রতি 5 ইয়ার অন্তর অন্তর চেক করে, প্রতি 5 বছর অন্তর অন্তর এই কোটাকে 5 ইয়ার রিভিউ করে। রিভিউ করে কিসের ওপর? অ্যাভারেজের ওপর। এরকম সুযোগ নেই যেদিন রিভিউ করছো তার আগের দিন ফট করে তুমি অনেক টাকা জমা রেখে দিলে।